তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব শব্দ শ্রেণী নিয়ে। গত ক্লাসে আমরা শব্দ শ্রেণী নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম, আজকে আবার শব্দ শ্রেণী আলোচনা যাচ্ছে। তো তোমরা যারা যোগ দিবে অডিওটা অফ করে নেবে, হ্যাঁ অডিও ভিডিওটা অফ করে নেবে এবং প্রয়োজনে মেসেজ দিয়ে বা ইয়ে করে অডিও অফ করে কথা বলবে, আমরা পরে যাচ্ছি। প্রথমে আমরা জানি যে শব্দ শ্রেণী জিনিসটা কি। প্রথম কথা হচ্ছে শব্দ শ্রেণী আমরা আগে পড়েছি উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার, গঠন অনুসারে শব্দ 2 প্রকার এবং অর্থ অনুসারে 3 প্রকার। কিন্তু ইন্টারমিডিয়েটে এসে আমরা এই ধারণা থেকে বেরিয়ে আসছি। এখন প্রশ্ন হতে পারে আমরা কেন বেরিয়ে আসছি? বেরিয়ে আসছি এই জন্য যে বর্তমান পৃথিবীতে আমেরিকান ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি যে তথ্যটি দিয়েছেন সে তথ্যটি হচ্ছে পৃথিবীর সকল ভাষার ব্যাকরণ হবে এক। যেহেতু পৃথিবীর সকল ভাষার মূল ব্যাকরণের কাঠামো এক, সেহেতু যে কোনো একটি ভাষার ব্যাকরণ শিখলে আমরা যাতে অন্য যে কোনো ভাষা খুব সহজে অল্প সময়ের মধ্যে শিখতে পারি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে বিষয়টি হচ্ছে যে আমরা 12-13 বছর পর্যন্ত বিদেশি ভাষা শিখতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা কিছুই শিখছি না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দেশে যাচ্ছি ওই দেশের ভাষা আমরা 3 মাসে 4 মাসের মধ্যে শিখতে পারি। সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে যার যার মাতৃভাষার ব্যাকরণটি ভালো করে শিখতে পারি, ভালো করে বুঝতে পারি, তাহলে ওই কাঠামোর উপর আমরা অন্য যে কোনো ভাষা যাতে বুঝতে পারি, সেজন্য পৃথিবীর সকল ভাষার ব্যাকরণের কাঠামোকে একই কাঠামোতে নিয়ে আসা হচ্ছে। এই একই কাঠামোতে আনতে গিয়ে আমাদের শব্দ শ্রেণীকে এবার প্রচলিত শব্দ শ্রেণী থেকে বেরিয়ে আমরা পদ যেটাকে বলতাম, আগে আমরা বলতাম পদ 5 প্রকার, সেই 5 প্রকারকে ইংরেজি পদের যে 8 প্রকার সেটার সাথে মিলিয়ে নিয়ে আমাদের শব্দ শ্রেণীকে আমরা বলছি 8 প্রকার। এবার এই 8 প্রকারের বিষয়টি বুঝতে গিয়ে প্রত্যেকটির আবার কিছু উপশ্রেণী আছে, প্রত্যেকটির আলাদা প্রকারভেদ আছে। এই আলাদা প্রকারভেদ গুলো আমরা যদি বুঝবো তখন খুব সহজে আমরা পদ নির্ণয় করতে পারবো। পদের চ্যাপ্টার থেকে আমাদের দুটো প্রশ্ন থাকবে। একটা থাকবে যে কোনো একটি পদের নাম দিয়ে বলবে এই পদের শ্রেণী বিভাগ আলোচনা করো, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো, বিশেষণ পদের শ্রেণী বিভাগ আলোচনা করো, বা সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো, এরকম একটি প্রশ্ন থাকবে। আবার একটি স্তবক দেওয়া থাকবে, এই স্তবক থেকে বিশেষণ পদ খুঁজে বের করো, বা এই স্তবক থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, অথবা এই স্তবক থেকে সর্বনাম পদ খুঁজে বের করো, অথবা কয়েকটি বাক্য দেওয়া থাকতে পারে যে এই বাক্যগুলো থেকে এরকম করে পদ খুঁজে বের করো। তাহলে এই পদ খুঁজে বের করাটাই আমরা পরীক্ষায় লিখবো, কিন্তু এইটা পারার জন্য আমাদের প্রত্যেকটা পদের শ্রেণী বিভাগটি আমাদের জানা থাকতে হবে। তো এই পদের বা শব্দের শব্দ শ্রেণী বা শব্দের শ্রেণী বিভাগের জন্য আমাদের প্রচলিত যে গাইড বই বা বিভিন্ন বই বাজারে আছে সে বইগুলো থেকেও পড়তে পারো। আর মূল যে অথেন্টিক বই, ওই বইগুলো যে বই থেকে লেখা হয়েছে সেটি হচ্ছে এটি, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ। এটা বাংলা একাডেমি থেকে পাওয়া যায়, অথবা বাংলা একাডেমির বই যে জায়গাগুলোতে আছে বাংলা একাডেমি থেকে কিনলে এই বইয়ের উপর 25% কমিশন পাওয়া যায়। আর বাংলা একাডেমির বাইরে থেকে তোমরা এখন রকমারি থেকেও কিনতে পারো, রকমারিতে অর্ডার দিলেও এই ফেব্রুয়ারি মাসে সকল বইয়ের 25% ছাড় থাকবে। হ্যাঁ, আবার চট্টগ্রামের বাতিকর লাইব্রেরি বা বিভিন্ন লাইব্রেরি থেকেও তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো শব্দ শ্রেণী বা পদের জন্য। কেমন? তো এই বইয়ের প্রচলিত শব্দ শ্রেণী বা ক্যাটাগরিজ অফ ওয়ার্ড আসলে আগের পার্টস অফ স্পিচের যে বিভাজন সেটাই। তাহলে সেই বিভাজন অনুযায়ী শব্দ শ্রেণী বা পদ 8 প্রকার। আমরা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটাকে আগে আমরা বিশেষণের মধ্যে অন্তর্ভুক্ত রেখেছিলাম ক্লাস 10 পর্যন্ত। এখন আমরা ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, এই বিষয়টি খেয়াল রাখবো। আর যোজক, যোজক হচ্ছে কনজাংশন, অনুসর্গ হচ্ছে প্রিপোজিশন, আর আবেগ শব্দ হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা করেছি আমরা আবেগ শব্দ। এবার এর বিভাজনগুলো আমরা দেখব। দেখো, বিশেষ্য, বিশেষ্য আমরা বিশেষ্য বা নাউনের প্রকারভেদ আমরা আইসিসি লেভেলে পেয়েছি। নাউন হচ্ছে 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কারেক্টিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বাংলা ব্যাকরণে আমরা পেয়েছি 6 প্রকার। ওই 5 প্রকারের অতিরিক্ত আরেকটি হচ্ছে ভাব বিশেষণ, ভাব বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য, যেটা ইংরেজি নাম করা হয়েছিল ভার্বাল নাউন। ইংরেজিতে এই প্রকারভেদটি নাই, কারণ ইংরেজিতে ওটা ভার্বের জিরান্ট রূপে আমরা দেখিয়েছি। এখন আমাদের এখানে এসে আমরা এগুলোকে আরেক ভাগে ভাগ করেছি। কেমন? এবার বাংলা ব্যাকরণে যেভাবে ভাগ করা হয়েছে আমরা সেটা দেখব। হ্যাঁ,
বিশেষ্য শ্রেণী বিভাগ করতে গিয়ে প্রথমে করেছে সংজ্ঞাবাচক সংজ্ঞা বিশেষ্য বা প্রপার নাউন আর সাধারণ বিশেষ্য বা কমন নাউন। প্রথমত বিশেষ্যকে দুই ভাগে ভাগ করা যায় প্রাথমিকভাবে, একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে সাধারণ বিশেষ্য বা কমন নাউন, এই দুটো ভাগ। তাহলে প্রপার নাউন বা সংজ্ঞা বিশেষ্যের মধ্যে আছে পত্রিকা, বই, মাস, দিন, এগুলো নজরুল, ঢাকা, বাংলাদেশ, এগুলো। আর সাধারণ বিশেষ্যের মধ্যে আছে মানুষ, নদী, এগুলো। আচ্ছা, এবং সাধারণ বিশেষ্য এবং সংজ্ঞা বিশেষ্যের পার্থক্য দেখাতে গিয়ে বলা হচ্ছে মানুষ হচ্ছে সাধারণ বিশেষ্য আর রবীন্দ্রনাথ হচ্ছে সংজ্ঞা বিশেষ্য, নদী হচ্ছে সাধারণ বিশেষ্য, পদ্মা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপর হচ্ছে বিশেষের অন্তর্গত শ্রেণী বিভাগ। যদি পরীক্ষায় আসে বিশেষের অন্তর্গত শ্রেণী বিভাগ দেখাও, তাহলে বিশেষের অন্তর্গত শ্রেণী বিভাগ দিয়ে আমরা ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ্য কয় প্রকার, এরকম প্রশ্ন হতে পারে যে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ্য কয় প্রকার, উদাহরণ সহ আলোচনা করো। তাহলে আমরা বলবো যে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারি, গ্রহণ করতে পারি যেটা, সেটার উপর ভিত্তি করে ইন্দ্রিয় গ্রাহ্যতার উপর বিশেষ্য দুই প্রকার, মূর্ত বিশেষ্য আর ভাব বিশেষ্য। মূর্ত বিশেষ্য হচ্ছে কনক্রিট নাউন, যেটাকে স্পর্শ করা যায়, দেখা যায়, টাচ করা যায়, ঘ্রাণ নেওয়া যায় বা পরিমাপ করা যায়, এগুলো যেগুলো সেগুলো হচ্ছে মূর্ত বিশেষ্য। সোজা কথা কনক্রিট, যেটার মূর্তি আছে, আকৃতি আছে, স্ট্রাকচার আছে, সেটা যেটা কংক্রিটের মতো আকৃতি আছে, যেটা হলো মূর্ত, মূর্তি আছে যেটা, সেটা মূর্ত বিশেষ্য, যেমন গোলাপ, পানি, বাক্স, হাত, এগুলো। কিন্তু ভাব বিশেষ্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটার মূর্তি নেই, আকৃতি নেই, আনন্দ, ইচ্ছা, শান্তি, ক্ষমা, দুঃখ, পাপ, এগুলো হচ্ছে ভাব বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যদি আসে গণনযোগ্যতা অনুসারে বিশেষ্য কয় প্রকার, তাহলে গণনযোগ্যতা অনুসারে বিশেষ্য, গণন বিশেষ্য, পরিমাপ বিশেষ্য আর সমষ্টি বিশেষ্য। গণন বিশেষ্য এগুলো ইংরেজি সহ একটু লিখবে। গণন বিশেষ্য হচ্ছে কাউন্ট নাউন, গণন করা যায়, গণনা করা যায়, গণনাবাচক বিশেষ্যকে আমরা নাম দিয়েছি গণন বিশেষ্য। ইংরেজি হচ্ছে কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন, যেমন দিন, শিক্ষক, বিড়াল, জাহাজ, এগুলো অনেক কিছু গণনা করা যায় কিন্তু এগুলোকে আমরা গণনা করি না, সেগুলোকে আমরা বলি পরিমাপ বিশেষ্য, যেগুলো পরিমাপ করি, যেমন চাল, ডাল, চিনি, তেল, নুন, পানি, মাটি, এগুলো হলো পরিমাপ বিশেষ্য বা মেস নাউন, MASS, মেস নাউন, পরিমাপ বিশেষ্য বা মেস নাউন। তারপর হচ্ছে সমষ্টি বিশেষ্য বা কালেকটিভ নাউন, যেগুলো আমরা সমষ্টিবদ্ধভাবে যেগুলোকে আমরা বিবেচনা করি সেগুলোকে বলা হয় সমষ্টি বিশেষ্য বা কালেকটিভ নাউন, যেমন গুচ্ছ, ঝাঁক, দল, জনতা, পরিমাপ, এগুলো হচ্ছে সমষ্টি বিশেষ্য। একটু খাতা কলম নিয়ে লিখে নিও, তাহলে গণনযোগ্যতা অনুসারে বিশেষ্য তিন প্রকার, গণন বিশেষ্য, পরিমাপ বিশেষ্য আর সমষ্টি বিশেষ্য। এগুলোর ইংরেজি হচ্ছে কাউন্ট নাউন, মাস নাউন আর কালেকটিভ নাউন। এবার যদি আসে সজীবতা অনুসারে বিশেষ্য কয় প্রকার, সজীবতা অনুসারে বিশেষ্য দুই প্রকার, সজীব বিশেষ্য আর স্যার। হ্যাঁ বলো। স্যার সাইদুল ইসলাম এই ছেলেটা মাইক্রোফোন অন রাখছে আর বারবার স্ক্রিনে খালি এর ছবিটা আসতেছে। হ্যাঁ এখন ইয়ে করেছে, হ্যাঁ হ্যাঁ সাইদুল ইসলাম অফ করেছে মাইক্রোফোন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ক্লাসটা যাতে সুন্দর হয়, কারো ডিস্টার্ব না হয়, হ্যাঁ একটু খেয়াল করবা। আচ্ছা, সজীবতা অনুসারে বিশেষ্য দুই প্রকার, একটা হলো সজীব বিশেষ্য আর একটা হচ্ছে অজীব বিশেষ্য। সজীব হচ্ছে যেটির প্রাণ আছে, জীবন্ত, জীবন্ত হলে সজীব বিশেষ্য, কেমন, যেমন মহিলা, কবুতর, গরু, ছাগল, প্রাণী, ব্যক্তি, এগুলো হচ্ছে সজীব বিশেষ্য। আর যেগুলো প্রাণ নেই এগুলোকে বলা হয় অজীব বিশেষ্য, যেমন আকাশ, জুতো, পানি, পাথর, এগুলোকে বলা হচ্ছে অজীব বিশেষ্য। এখন সজীব বিশেষ্যকে আবার আরো বিভাজন করা যায়, তো এগুলো তোমাদের এখন আপাতত লাগবে না। প্লাস মানবিক আর মাইনাস মানবিক। প্লাস মানবিক হচ্ছে যেগুলো মানুষ সম্পৃক্ত, আর যেগুলো মানুষ ছাড়া অন্যান্য প্রাণী সেগুলোকে মাইনাস মানবিক বলা হয় থাকে। তারপর হচ্ছে সাধিত বিশেষ্য। সাধিত বিশেষ্য হচ্ছে শব্দ শ্রেণীজাত বিশেষ্য হতে পারে বিভিন্ন রকম, সাধারণত বিশেষ্য কিরকম বানানো হয়েছে। ক্রিয়া বিশেষ্য, যেটা ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য যেটাকে আমরা ভাববাচক বিশেষ্য বলছিলাম, এটাকে এখানে সাধিত বিশেষ্যের মধ্যে আনেছে ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন, ক্রিয়া থেকে বানানো, যে করা, দেখা, পড়া, খাওয়া, নেওয়া, চলন, পঠন, এগুলো হলো ক্রিয়া বিশেষ্য। আবার বিশেষণজাত বিশেষ্য, বিশেষণ থেকে আমরা যখন বিশেষ্য বানাই
এটাকে বলা হয় বিশেষণজাত বিশেষ্য। যেমন ধীর ব্যক্তির ধীরতা, পটু ব্যক্তির পটুত্ব, দুষ্ট ব্যক্তির দুষ্টামি, শৌখিনতা, নষ্টামি, কুচুটেপনা, এগুলো হচ্ছে এই যে কি বিশেষণজাত বিশেষণ। যেমন দরিদ্র ব্যক্তির দারিদ্র, দীন ব্যক্তির দীনতা বা দৈন্য, দৈন্যতা ভুল হয়ে যাবে, দীনতা ভুল হয়ে যাবে, দীন থেকে দৈন্য অথবা দীনতা, দৈন্যতা লিখলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে বিশেষণজাত বিশেষ্য। এই প্রকারভেদগুলো আমাদের বুঝতে পরবর্তীতে আমরা যখন বাক্য শুদ্ধিকরণে যাব তখন এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। বাক্য শুদ্ধিকরণের কিন্তু কোনো সিলেবাস নেই, সবগুলো বিষয় আমাদের একটু করে জানতে হবে। আচ্ছা, এবার হচ্ছে অন্বয়গত বিশেষ্য। সংখ্যাবাচক শব্দ বা বিশেষণে বিভক্তি যোগ করে বা কখনো কখনো এগুলো কি হতে পারে, বিশেষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এরকম যখন ব্যবহৃত হয়, বাক্যের ব্যবহারের কারণে কোনো বিশেষণ বা অন্য কোনো শব্দ যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলোকে বলা হয় অন্বয়জাত বিশেষণ। যেমন 7-5, যেমন অত 7-5 ভেবে কি হবে, কি ভেবে কি হবে, 7-5 ভেবে। 19-20 তফাৎ না ধরলেও চলবে। 7-এ কে আছে মানে 7 নাম্বার করে। এখানে গরিবকে সাহায্য করা উচিত, তাহলে কাকে সাহায্য করা উচিত, গরিবকে। এখানে গরিব হয়ে গেছে বিশেষ্য। ভালোটা খারাপটা এগুলো হচ্ছে বিশেষ্য। ভালো খারাপ এগুলো বিশেষণ, কিন্তু ভালোটা খারাপটা হয়ে গেছে বিশেষ্য। এই যে অন্যয় হওয়ার কারণে, টা লাগার কারণে বা বিভক্তি লাগার কারণে অনেক সময় বিশেষণ পদ যখন বিশেষ্য হয়ে যায় এগুলোকে বলা হয় অন্বয়গত বিশেষ্য। তাহলে এই বিশেষ্যের যে এই প্রকারভেদ যদি আমি বুঝি তাহলে কিন্তু আমাকে আমার পরবর্তীতে বিশেষ্য নির্ণয়টা আমার কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো সর্বনাম। সর্বনাম কি কিভাবে ব্যবহৃত হয়, বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়, বিশেষ্য পদবন্ধের পরিবর্তে ব্যবহৃত হয়। পুরো একটা বিশেষ্য পদবন্ধ মানে অনেকগুলো পদের একটা বিশেষ্য, ওটার পরিবর্তে আমরা বিশেষণ সর্বনাম ব্যবহার করতে পারি। পুরো একটা বাক্যের পরিবর্তে আমরা সর্বনাম ব্যবহার করতে পারি। এগুলো উদাহরণ দেওয়া আছে। এবার সর্বনামের অর্থগত শ্রেণী বিভাগ। সর্বনামের অর্থগত শ্রেণী বিভাগ তোমাদের 9-10 এর বইয়ে যেটা ছিল সেটাই। ব্যক্তিবাচক সর্বনাম, পার্সোনাল প্রোনাউন, আত্মবাচক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন, পারস্পরিক সর্বনাম, রেসিপ্রোক্যাল প্রোনাউন, পরস্পর পারস্পরিকতা, সকলবাচক সর্বনাম, ইনক্লুসিভ প্রোনাউন, অন্যবাচক সর্বনাম, এটা ইংরেজি দেয়া নাই, অন্যবাচক অ্যানাদার কিছু বোঝায়, নির্দেশক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিকট নির্দেশক, নিয়ার ডেমনস্ট্রেটিভ, আর দূর নির্দেশক আর অপ্রত্যক্ষ নির্দেশক। তারপর অনির্দিষ্টতা বা ইনডেফিনিট প্রোনাউন। এগুলো হচ্ছে সর্বনামের একটা প্রকারভেদ, অন্বয়গত অর্থগত প্রকারভেদ। যদি সে সর্বনামের অন্বয়গত শ্রেণী বিভাগ, তাইলে অন্বয়গত শ্রেণী বিভাগের সর্বনাম 3 প্রকার। প্রশ্নবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন কে, কারা, কাকে, কার, এগুলো হলো প্রশ্নবাচক সর্বনাম। সংযোগবাচক সর্বনাম বা রিলেটিভ প্রোনাউন, যে, কি, এগুলো দিয়ে রিলেটিভ প্রোনাউন। সাপেক্ষ সর্বনাম বা কোরিলেটিভ প্রোনাউন। একটু ইংলিশ সহ লিখলে কিন্তু তোমাদের কাছে শিখতে সহজ হবে এবং মনে থাকবে। তাহলে সাপেক্ষ সর্বনাম হচ্ছে কোরিলেটিভ প্রোনাউন, যেমন যে আসবে সে আগে পাবে, মূল যার, জোর যার, মুলুক তারই, যার তার, যেমন কর্ম তেমন ফল, যা ভেবেছি তাই হয়েছে, এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্ন এই চ্যাপ্টারে সেটা হচ্ছে পক্ষভেদের সর্বনামের শ্রেণী বিভাগ। এই বিষয়টি তোমাদের কাছে নতুন। পক্ষ, পক্ষ হচ্ছে আগের যেটা পুরুষ, পুরুষ পার্সনের বাংলা আমরা আগের বইয়ে পড়েছিলাম পুরুষ, এবার আমরা পুরুষ আর লিখছি না, এবার আমরা লিখছি পক্ষভেদের সর্বনাম। হ্যাঁ, পক্ষভেদের সর্বনাম কত প্রকার। পক্ষভেদে সর্বনাম আমাদের আগের ইংরেজির মতো করেই পক্ষ, যে ফার্স্ট পার্সনের বাংলা আগে ছিল উত্তম পুরুষ, আমরা এখন লিখবো বক্তা পক্ষ। ব্র্যাকেটে তোমরা শেখার জন্য ইংলিশটা লিখতে কি আগেরটা লিখতে পারো, কিন্তু পরীক্ষায় লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য লিখবে বা ইংলিশটা লিখলেই হবে। বক্তা পক্ষ মানে হচ্ছে ফার্স্ট পার্সন, শ্রোতা পক্ষ মানে হচ্ছে সেকেন্ড পার্সন, আর অন্য পক্ষ হচ্ছে থার্ড পার্সন। কিন্তু বাংলা ভাষায় আরো কিছু বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে শ্রোতা পক্ষ বা সেকেন্ড পার্সন বাংলা ভাষায় কিন্তু 3 প্রকার। সাধারণ শ্রোতাপক্ষ, তুমি তোমরা, মানি শ্রোতাপক্ষ, আপনি আপনারা, অন্তরঙ্গ শ্রোতাপক্ষ, তুই তোরা। এরকম অন্য পক্ষেরও আবার 2টো রূপ আছে, একটা সাধারণ অন্য পক্ষ আর মানি অন্য পক্ষ। তাহলে এই মানি অন্য পক্ষ আর মানি শ্রোতাপক্ষ দুটো মিলে আমরা একটা মানি পক্ষ নাম দিয়েছি, কারণ ক্রিয়াপদের সাধারণ যে সেকেন্ড পার্সনের মানি শ্রোতাপক্ষ
আর থার্ড পার্সনের মানে অন্য পক্ষ, দুটোর ক্রিয়ারূপ একই হয়। যেমন আপনি যাবেন, আবার তিনি যাবেন, আপনি খাবেন, তিনি খাবেন, আপনি খান, তিনি খান, এই দুটো একই রকম হয়। এই জন্য মানি পক্ষকে আমরা একটা আলাদা পক্ষ করেছি, আর অন্তরঙ্গ পক্ষকেও একটি আলাদা পক্ষ করেছি। এই জন্য আমাদের পক্ষ হয়ে যাবে 5 প্রকার। বাংলা ভাষায় আমরা লিখবো যে ক্রিয়ার রূপ অনুসারে কিন্তু পক্ষ হয়ে যাবে 5 প্রকার। এমনিতে সাধারণত পক্ষ 3 প্রকার, তাহলে সাধারণভাবে পক্ষ 3 প্রকার: বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। এছাড়াও বাংলা ভাষায় ক্রিয়ারূপ গ্রহণের ক্ষেত্রে সর্বনামের কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো মানি পক্ষ, আর আরেকটা হচ্ছে অন্তরঙ্গ পক্ষ। এই 5 প্রকার। এবার হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। বিশেষণের প্রকারভেদ আমি বোর্ডে যাচ্ছি না, কারণ পুরো চ্যাপ্টারটা শেষ করা যাবে না। হ্যাঁ, সমস্যা হলে বলো। হ্যাঁ, বিশেষণের শ্রেণী বিভাগে দেখো, বিশেষণ কোন শ্রেণীকে বিশেষিত করে, এটার উপর বিশেষণকে 2 ভাগে ভাগ করা যায়। বিশেষণ কাকে বিশেষায়িত করছে এটার উপর। একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে অতি বিশেষণ বা তীব্রক, মানে তীব্রতা বোঝায়। একটা হচ্ছে নাম বিশেষণ, বিশেষ্য এবং মাঝে মাঝে সর্বনামকে বিশেষিত করে। যেমন দুষ্ট ছেলেটা, অভিজ্ঞ মিস্ত্রি, অভিজ্ঞ উনি। দুষ্ট তোকে দিয়ে কোনো কাজ হবে না, তাহলে দুষ্ট তোকে, তোকে সর্বনাম, সর্বনামেরও বিশেষণ হতে পারে। এবার নাম বিশেষণের প্রকারভেদ। নাম বিশেষণের প্রকারভেদ, তীব্রক বিশেষণ আমরা পরে আলোচনা যাচ্ছি। নাম বিশেষণের প্রকারভেদ এগুলো তোমাদের 9, 10 এর বইয়েই ছিল। বর্ণবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক, পরিমাপবাচক, উপাদানবাচক, প্রশ্নবাচক এবং নির্দিষ্টতা জ্ঞাপক। এগুলো 9, 10 এর বইয়ে যেগুলো ছিল এগুলোই, খুব কঠিন কিছু না। তারপর হলো তীব্রক বিশেষণ, এটা নতুন। অতি বিশেষণ বা তীব্রক বিশেষণ, বিশেষণকে আবার বিশেষায়িত করে। যখন বিশেষণের বিশেষণ হয় যখন, তখন বলা হয় তীব্রক বিশেষণ। আবার ক্রিয়া বিশেষণেরও বিশেষণ হতে পারে। যেমন দেখতে সুন্দর, সুন্দরটা বিশেষণ, কিন্তু দারুণ সুন্দর, দারুণটা সুন্দরের বিশেষণ। দারুণ সুন্দর, খুব সুন্দর, এই দৃশ্যটি খুব সুন্দর। তাহলে সুন্দর হচ্ছে বিশেষণ, তার বিশেষণ হচ্ছে খুব। বিশেষণের বিশেষণ বিশেষণকে তীব্র করে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় তীব্রক বিশেষণ। যেমন গাড়িটা জোরে চলছে, তাহলে চলছেটা ক্রিয়া, ক্রিয়ার বিশেষণ জোরে। কেমন জোরে? বেশ জোরে চলছে, খুব জোরে চলছে, অতি দ্রুত চলছে, অতি জোরে চলছে। তাহলে অতি, বেশ, খুব, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ, বা ওটাকে বলছে অতি বিশেষণ বা তীব্রক বিশেষণ। ঠিক আছে? তাহলে বিশেষণ প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, আর একটা হচ্ছে তীব্রক বিশেষণ। তীব্রক বিশেষণ আছে অ্যাডভার্বের, অ্যাডজেক্টিভের বিশেষণ হতে পারে, আবার অ্যাডভার্বের বিশেষণ হতে পারে। ক্রিয়া বিশেষণের বিশেষণ হতে পারে, আবার বিশেষণের বিশেষণ হতে পারে, এটাকে তীব্রক বলা হচ্ছে। আর নাম বিশেষণের আরো প্রকারভেদ পেলাম। এবার যদি আসে রূপতত্ত্বের ব্যুৎপত্তি বা শব্দ নির্মাণ অনুযায়ী সাধিত বিশেষণের শ্রেণী বিভাগ, তাহলে সাধিত বিশেষণ কয় প্রকার? সাধিত বিশেষণ একটা হচ্ছে মৌলিক আর সাধিত। যে বিশেষণকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক বিশেষণ, যেমন ভালো, খারাপ, উঁচু নিচু, এগুলো। আর যেগুলোকে সাধনা করে বা চেষ্টা করে বিশেষণ বানিয়েছি, সেই বিশেষণকে উৎপত্তি অনুসারে, তোমাদের 19 বই এটাও ছিল, ক্রিয়াজাত বিশেষণ, ক্রিয়া থেকে বিশেষণ বানিয়েছি। যেমন কৃদন্ত শব্দ থেকে যে বিশেষণ হয়, যেমন জ্বলন্ত আগুন, হারিয়ে যাওয়া সম্পত্তি, কাদো কাদো চেহারা। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো, আর নাহলে মিউট করে রাখো। ক্রিয়াজাত বিশেষণ, ক্রিয়া থেকে যখন আমরা বিশেষণ, যেমন জ্বলা থেকে জ্বলছে থেকে জ্বলন্ত, এটা ক্রিয়াজাত বিশেষণ। হারানো থেকে হারিয়ে যাওয়া সম্পত্তি, এগুলো হলো ক্রিয়াজাত বিশেষণ। ঠিক আছে? তারপর হচ্ছে বিশেষণ জাত বিশেষণ, বিশিষ্ট জাত বিশেষণ। বিশিষ্ট থেকে বিশেষণ বানাই, যেমন দেশ থেকে দেশীয়, সোনা থেকে সোনালী, মেঘ থেকে মেঘলা আকাশ, এগুলো হলো বিশিষ্ট জাত বিশেষণ। কারো একজনের আনমিউট করা আছে, একটু দেখো, মিউট করে রাখো। হ্যাঁ, সবার এখন মিউট করা আছে। আচ্ছা, তো এটা হচ্ছে বিশেষ্য জাত বিশেষণ। তারপরে সর্বনাম জাত বিশেষণ, সর্বনাম থেকে বিশেষণ হয়, যেমন কবেকার কথা, স্বীয় উদ্যোগ, যেমন তেমন লেখাপড়া,
যেমন তেমন লেখাপড়া করে কাজ হবে না। লেখাপড়া কেমন? যেমন তেমন। এখানে এটা সর্বনাম থেকে এটা বিশেষ্যের কাজ করছে। এটা হলো সর্বনাম জাত বিশেষণ। তারপর ধন্যাত্মক শব্দ জাত বিশেষণ, যেমন খুব খুব খাসি, কাশিটা খুব খুব, খুব খুব হলো ধন্যাত্মক শব্দ। ভনভনে মাছি, ভনভন করছে, তাহলে ভনভনে মাছিটা কেমন? ভনভনে, এগুলো ধন্যাত্মক শব্দ থেকে বিশেষণ হয়ে গেছে। সমাসবদ্ধ বিশেষণ, নিয়ম বিরুদ্ধ কাজ, নিয়মের বিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ, এটা সমাসবদ্ধ শব্দ। এই সমাসবদ্ধ শব্দ থেকে বিশেষণ হয়েছে, এই জন্য সমাসবদ্ধ বিশেষণ। বুদ্ধিহীন লোক, আদ্য প্রত্যয় বা উপসর্গযুক্ত বিশেষণ। উপসর্গের আধুনিক নাম করেছে আদ্য প্রত্যয়। কেমন? আগে যেটা উপসর্গযুক্ত বিশেষণ, 19 এর বই যেটা উপসর্গযুক্ত বিশেষণ ছিল, এটাই আদ্য প্রত্যয়। তো 19 এর জিনিসটা একটু নতুন নাম দিয়েছে, আর কিছুই না। তোমরা যদি একটু খেয়াল করে পড়ো এবং 19 এর বইয়ের সাথে মিলিয়ে পড়ো, দেখবে যে এগুলো কিছু না। তাহলে নিয়ম বিরুদ্ধ কাজ, এগুলো হলো সমাস সিদ্ধ। আর নিখুঁত, নিখুঁত, নিটার উপসর্গ। সুকঠিন, সুটা উপসর্গ। দুঃসহ, দুঃসহ, দুটো উপসর্গ। দুঃসহ দারিদ্র, সুকঠিন প্রতিজ্ঞা, তাহলে প্রতিজ্ঞার বিশেষণ। এগুলো হচ্ছে আদ্য প্রত্যয় বা উপসর্গযুক্ত বিশেষণ। আবার বাক্যের প্রয়োগ অনুযায়ীও বিশেষণ দুই প্রকার, সাক্ষাৎ বিশেষণ আর বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণের কথা বিভিন্ন সময় আলোচনায় আসে, কেমন? কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। তাহলে বিধেয় বিশেষণ কোনটি? তাহলে বাক্যের প্রয়োগ অনুযায়ী বিশেষণ দুই প্রকার, সাক্ষাৎ বিশেষণ এবং বিধেয় বিশেষণ। এটা একটু লিখে রাখো, কি অনুসারে প্রকারভেদ। তাহলে আমরা বলবো, যদি বাক্যের অবস্থান অনুযায়ী বিশেষণ দুই প্রকার, বাক্যের মধ্যে কোন জায়গায় অবস্থান করছে এটার উপর ভিত্তি করে বিশেষণ দুই প্রকার। একটা হচ্ছে সাক্ষাৎ বিশেষণ, মানে যেটার বিশেষণ সেটার সাক্ষাতে থাকে, সেটার কাছেই থাকে, এটা হলো সাক্ষাৎ বিশেষণ। যেমন গভীর সমুদ্র, ঘোলা পানি, জ্বলন্ত মশাল। যেমন শান্ত ছেলেটি বসে আছে, তখন শান্ত হচ্ছে ছেলেটির বিশেষণ, সাক্ষাৎ বিশেষণ। আর যদি বলি ছেলেটি খুব শান্ত, তখন শান্ত হচ্ছে বিধেয় বিশেষণ। যেমন যদি বলি অসুস্থ মেয়েটিকে পাঠাও, তাহলে অসুস্থ মেয়েটির বিশেষণ, এটা হলো সাক্ষাৎ বিশেষণ। মেয়েটি অসুস্থ, অথবা দেখছো না মেয়েটি অসুস্থ, তখন অসুস্থ হয়ে গেছে বিধেয় বিশেষণ। তাহলে মেয়েটির বিশেষণ যখন পরে চলে যাচ্ছে, বাক্যের মধ্যে যার বিশেষায়িত বিশেষণ হোক, সেই বিশেষণটা যদি শব্দটির পরে চলে যায়, তাহলে আমরা তাকে বলছি বিধেয় বিশেষণ। বিধেয় অংশে চলে গেল বলে এটার নাম বিধেয় বিশেষণ। আর যদি আগে বলে বসে, তাইলে বলে এটাকে বলছি আমরা ভালো ছেলেটি, ভালো ছেলেরা মন দিয়ে লেখাপড়া করে, তাহলে ছেলে, হ্যাঁ, তাহলে এটা সাক্ষাৎ বিশেষণ। আর ছেলেরা মন দিয়ে লেখাপড়া করে, ওরা খুব ভালো, তাহলে হ্যাঁ ভালো পরে চলে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিধেয় বিশেষণ। তাহলে সাক্ষাৎ বিশেষণ আর বিধেয় বিশেষণ খুব সহজ জিনিস, দু ক্ষেত্রে এই দুইটা মিলে একটা নাউন বা বিশেষ্য বন্ধ তৈরি করে। এরপরে আছে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ আবার কয়েক রকম হতে পারে, পূর্ণ সংখ্যাবাচক, ক্রমবাচক, পূর্ণ সংখ্যা আর ক্রমিক সংখ্যা। তারপর আবার মোটামুটি সংখ্যার বিশেষণ হতে পারে, ওগুলো তোরা জরুরি না। হ্যাঁ, অনির্দিষ্ট সংখ্যার বিশেষণ হতে পারে, ক্রমবাচক সংখ্যার, ক্রমবাচক সংখ্যার বিষয়গুলো তোমরা 9-10 এ পড়েছো। ক্রমবাচক, পূরণবাচক, তারিখবাচক, এই যে বিষয়গুলো, এগুলো 9-10 এর বিষয়গুলো এখানে আমরা আলোচনা যাচ্ছি। এরপর হচ্ছে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ। ক্রিয়াপদ শ্রেণী বিভাগও এখানে নতুন কিছু নেই, 9-10 এর বইয়ে যেগুলো ছিল সেরকমই বিষয়। ক্রিয়াবাচক, ক্রিয়াপদের শ্রেণী বিভাগের মধ্যে আমরা পাচ্ছি ভাব প্রকাশ অনুসারে ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে ফিনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া হচ্ছে নন ফিনিট ভার্ব। আর কর্মগ্রহণের উপর আবার ক্রিয়া দুই রকম, একটা হচ্ছে কর্মগ্রহণ করতে পারে যেটা, সেটা হলো সকর্মক বা ট্রানজিটিভ, আর কর্মগ্রহণ করতে পারে না যেটা, সেটা হলো অকর্মক বা ইন্ট্রান্সিটিভ ভার্ব। তারপর হচ্ছে গঠন বৈশিষ্ট্য অনুসারে ক্রিয়াপদ হতে পারে একক ক্রিয়া বা এক শব্দিক ক্রিয়া, আবার যুক্ত ক্রিয়া বা কনজাংটিভ কনজাংক্ট ভার্ব, আবার যৌগিক ক্রিয়া বা কম্পাউন্ড। যুক্ত ক্রিয়া আর যৌগিক ক্রিয়া, কেমন? এটা আগের বইয়ে ছিল মিশ্র ক্রিয়া আর যৌগিক ক্রিয়া, এখন হয়ে গেছে মিশ্র ক্রিয়ার নাম হয়ে গেছে যুক্ত ক্রিয়া আর যৌগিক ক্রিয়া। যেটা আর এক শব্দের ক্রিয়া, সেটা এক শব্দের ক্রিয়া। তারপর ক্রিয়া থাকা না থাকার উপরও অস্থি এবং নেতি অনুসারে দুই রকম হতে পারে, কেমন? ক্রিয়া থাকছিল অস্থিবাচক ক্রিয়া এবং নেতিবাচক ক্রিয়া। সম্পূর্ণ ক্রিয়া এবং অসম্পূর্ণ ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয়, কেমন? অসম্পূর্ণ ক্রিয়া, সম্পূর্ণ ক্রিয়া, অসম্পূর্ণ বল ধাতুর সমস্ত কাল প্রকার ইত্যাদিতে ক্রিয়ারূপ প্রাপ্য, কিন্তু বট ধাতুর যে পাওয়া যায় না, যে ক্রিয়াগুলোর তিনটা কালের রূপ পাওয়া যায় না, এসবগুলো ক্রিয়াকে বলা হয় অসম্পূর্ণ ক্রিয়া, অসম্পূর্ণ ধাতুর ক্রিয়া। এগুলো তোমাদের 9-10 বইয়ে ছিল।
কেমন? এবার হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা একটু ভালো করে পড়তে হবে, এই বিষয়টি তোমাদের জন্য নতুন এবং ইম্পর্টেন্ট। ক্রিয়া বিশেষণ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি তোমাদের, ক্রিয়া বিশেষণটি এটি একটু ভালো করে দেখতে হবে। ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এখানে দেখো এই বইয়ের, আমি যে বই থেকে পড়াচ্ছি এই বইয়ের 157 পৃষ্ঠায় দেয়া আছে বাংলা ভাষায় ক্রিয়া বিশেষণ এতই গুরুত্বপূর্ণ যে একে কিছুতেই বিশেষণের একটি ছোট্ট উপবিভাগ হিসেবে গ্রহণ করা চলে না। এই জন্য ক্রিয়া বিশেষণকে স্বতন্ত্র শব্দ শ্রেণী হিসেবে গণ্য করা হয়েছে। তাইলে আগের বইয়ে ক্রিয়া বিশেষণটা বিশেষণের অন্তর্ভুক্ত ছিল, এখন আলাদা করা হয়েছে কেন? এই কারণটি লেখকরা এখানে তুলে ধরেছেন। কেমন? এখন ক্রিয়া বিশেষণের প্রকারভেদের মধ্যে এক শাব্দিক ক্রিয়া বিশেষণ আর বহু শাব্দিক ক্রিয়া বিশেষণ, এটা একটা বিভাজন। তাহলে ক্রিয়া বিশেষণের পদ সংগঠনের দিক দিয়ে, মানে পদটা কিরকম বানানো হয়েছে, গঠন করা হয়েছে, এটার উপর ভিত্তি করে আমরা পেলাম ক্রিয়া বিশেষণ দুই প্রকার। একটা হচ্ছে এক শাব্দিক ক্রিয়া বিশেষণ, আর একটা হচ্ছে কি এই যে বহু শাব্দিক ক্রিয়া বিশেষণ পদবর্ত। যেমন আস্তে আস্তে, চুপি চুপি, জুড়ে জুড়ে, এগুলো বহু শব্দে। আস্তে, চেঁচিয়ে, জুড়ে, এগুলো হচ্ছে এক শাব্দিক ক্রিয়া বিশেষণ। খুব সহজ একটি জিনিস। আবার অসমাপিকা ক্রিয়ার দুইয়ের সাহায্যে বহুপদী ক্রিয়া বিশেষণ হতে পারে। যেমন পাহাড়ের উপরে উঠতে উঠতে সূর্যাস্ত দেখছিলাম, এখানে উঠতে উঠতে, এখানে অসমাপিকা ক্রিয়া দিয়ে আমরা বহুশব্দিক ক্রিয়া বিশেষণ বানিয়ে দিয়েছি। ক্রিয়া বিশেষণ অর্থ এবং অন্বয়গত শ্রেণীবিভাগ। অর্থগত আবার কয়েকরকম শ্রেণীবিভাগ হতে পারে এবং অন্বয়গত হতে পারে। যেমন ধরনবাচক ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়ার কি বোঝাচ্ছে? ধরন বোঝাচ্ছে। যেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভালোভাবে কাজটা করো, হন হন করে হাঁটছে, এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার বা ধরন। তারপর হচ্ছে কালবাচক ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব অফ টাইম। ক্রিয়া বিশেষণের সময় বোঝাচ্ছে, আজকাল, এখনই, ঠিক সময় অনুষ্ঠান শুরু হলো, এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। তারপর হলো স্থানবাচক ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব অফ প্লেস। যেমন এখানে, কোথায়, মালয়েশিয়ায় গিয়েছিলাম, হ্যাঁ, সামনে এই যে বড় মামা মালয়েশিয়ায় গিয়েছিলেন। তাহলে মালয়েশিয়া দেখে আমরা অনেক সময় মনে হতে পারে এটা বিশেষ্য, কিন্তু যদি আমরা প্রকারভেদ জানি ক্রিয়া বিশেষণে, তখন আমরা দেখবো যে মালয়েশিয়ায় স্থানবাচক ক্রিয়া বিশেষণ। কোথায় গিয়েছিলেন? মালয়েশিয়ায় গিয়েছিলেন। তাহলে গিয়েছিলেন ক্রিয়ার কে প্রশ্ন করে পাচ্ছি, এই জন্য এটা স্থানবাচক ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব অফ প্লেস। তারপর লোকটা সাঁকোর উপরে হাঁটছে, টেবিলের নিচে পড়ে গেছে, পাহাড়ের গায়ে জুম চাষ করছে, এগুলো হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। তারপর বাক্য সংযোজক ক্রিয়া বিশেষণ, লিঙ্কিং অ্যাডভার্ব। এগুলো তোমরা ইংরেজিতে পড়েছো, লিঙ্কিং অ্যাডভার্ব। অবশ্য, তাছাড়া, এগুলো দিয়ে দুটো বাক্যকে লিঙ্ক করা হচ্ছে, বাক্য সংযোগ করা হচ্ছে, কিন্তু এগুলো ক্রিয়া বিশেষণ। নাবাচক ক্রিয়া বিশেষণ, যেমন এখন তিনি আর ক্রিকেট খেলেন না, এখানে নাটা ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, আমটা মিষ্টি নয়, এখানে নয়টা ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ পদানু। ক্রিয়া বিশেষণের পদানুকে বলা হয় অ্যাডভার্বাল ক্লিটিক, CLITIC, অ্যাডভার্বাল ক্লিটিক। কেমন? অ্যাডভার্বাল ক্লিটিক গুলো একটু খেয়াল করবা তো, তাহলে, হ্যাঁ, হ্যাঁ, তো না, না পদানুটিও নানা অর্থ প্রতিবেশ করে, বিভিন্ন রকম নাটা ব্যবহৃত হয়। তারপর কয়ের সাথে কি, কিটাও ক্রিয়া বিশেষণ পদানু, এটা গেল ক্রিয়া বিশেষণ পদানু। তারপর হচ্ছে যোজক, যোজক বা কনজাংশন, যোজকের শ্রেণী বিভাগ। হ্যাঁ, সাধারণ যোজক আর বৈকল্পিক যোজক, অল্টারনেটিভ। বৈকল্পিক হচ্ছে অল্টারনেটিভ, বিরোধমূলক যোজক। তারপর হচ্ছে কারণবাচক যোজক, সাপেক্ষ যোজক। একটার সাপেক্ষে আরেকটা যখন হবে, তখন আমরা তাকে বলবো সাপেক্ষ যোজক। এই যোজকের প্রকারভেদ খুব সহজ, একবার পড়লেই তোমরা এটা পারবে। যোজকের প্রকারভেদ, একটা বাক্য দিয়ে উদাহরণগুলো যখন দিবে, তোমরা বাক্য দিয়ে দিবে এবং শব্দটা নিচে দাগ দিয়ে দিবে। অনুসর্গ, অনুসর্গ বা প্রিপজিশন, এখানে পোস্ট পজিশনও বলা যায় বাংলা ভাষায়, যেটা পরে বসে, যেহেতু এই জন্য আমরা এটাকে বলছি আমরা পোস্ট পজিশন। আচ্ছা, তো অনুসর্গ ক্ষেত্রে আমরা দেখব যে অনুসর্গের বিশিষ্ট অনুসর্গ, সংস্কৃত অনুসর্গ, বিবর্তিত অনুসর্গ এবং ফার্সি অনুসর্গ। আবার ক্রিয়াজাত অনুসর্গ। গঠন অনুসারে অনুসর্গের প্রকারভেদ আছে, বিভক্তিহীন অনুসর্গ আর বিভক্তিযুক্ত অনুসর্গ। খুব কঠিন কিছু নয়। আবেগ শব্দ, আবেগ শব্দটাও পরীক্ষায় আসে। আবেগ শব্দের প্রকারভেদ দেখো, সিদ্ধান্তবাচক আবেগ, হ্যাঁ, না, হু, এগুলো প্রশংসাবাচক আবেগ। সাবাস বা বিরক্তিবাচক আবেগ, ছি ছি, কি জ্বালা। ভয় বা যন্ত্রণাবাচক আবেগ, উহ, আ, এগুলো বিস্ময়বাচক আবেগ।
আরে, হ্যাঁ, এগুলো করুণাবাচক আবেগ, আহা, হায়, এগুলো সম্বোধনবাচক আবেগ, হ্যাঁ বন্ধু, ওরে, আলংকারিক আবেগ, দূর পাগল, মা গো মা, জাগে, এগুলো হচ্ছে আলংকারিক আবেগ। তাহলে এই প্রকারভেদগুলো, প্রত্যেকটা প্রকারভেদগুলো একটু ভালো করে পড়বো, তারপর আমরা বাকি অংশগুলো তোমরা বাসায় পড়বে, বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করবে, আর এখানে যেগুলো সমস্যা আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। যে কোনো আমরা এরপরে, এটা হচ্ছে শব্দ শ্রেণীর পরের চ্যাপ্টারটা হলো শব্দ গঠন। আমরা এরপরের ক্লাসে আলোচনায় চলে যাব আমরা শব্দ গঠনে। তো আজকের ক্লাস এতটুকু থাক, ভালো থেকো সবাই। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।